প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা সপ্তাহের প্রতি শনি ও রবিবার মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলোর মধ্যে থেকে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে। আমাদের আলোচনার আজকের বিষয় হচ্ছে যানজট এবং এর থেকে উত্তরণের উপায় কি। দর্শক, এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিব। সর্বপ্রথমে আমার বামে আছেন অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, নগর পরিকল্পনাবিদ। আপনাকে মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে স্বাগত। এরপরেই আছেন জনাব কাজী সাইফুন নওয়াজ, গবেষক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। আপনাকেও স্বাগত। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যানজট। এই যানজট হঠাৎ করে বেড়ে গেছে। আমরা সাধারণত দেখি যে কোনো অ্যাক্সিডেন্ট হলে কিংবা রাস্তা সংস্কারের কাজ হলে যানজট বেড়ে যায়, কিন্তু আমাদের ঢাকা শহরের চিত্রটা পুরোটাই ভিন্ন। সবসময় যানজট থাকে, বরং ফাঁকা থাকলেই আমরা মনে করি যে আজকে কি হয়েছে, যে রাস্তাঘাট ফাঁকা কেন। হঠাৎ করে যানজট বেড়ে গেল, এর পিছনে কি কারণ মনে করছেন আপনারা? দেখেন, ঢাকা শহরের যে জনসংখ্যা এবং তার যে ট্রান্সপোর্ট প্ল্যান, রাস্তাঘাটের যে বিন্যাস, এই বিন্যাসটা খুব স্বাভাবিক সময়েও কখনো আমাদেরকে স্বস্তি দেয়নি। আমরা এই আলোচনা যে যানজটের কারণ এবং প্রতিকার কি, এই ধরনের আলোচনা গত 15-20 বছর ধরেই করে আসছি। ফলে এটা পুরনো আলোচনা, কিন্তু মাঝে মাঝে এটার ধরনও পরিবর্তন হয়। যেমনটা আপনি বলছিলেন যে 5ই আগস্টের পরে হঠাৎ এমন কি হলো যে ঢাকা শহরে প্রত্যেকটা রাস্তাতে ট্রাফিক জ্যাম বেড়েছে। তো এখন এটা একটা দিক হচ্ছে যে পুরনো যে আলোচনা, যেখানে এটা একটা স্বাভাবিক ঘটনার মতো, প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা গলিতে গলিতে যে ট্রাফিক জ্যাম, তার পরবর্তীতে 5ই আগস্টের পরে আমরা দেখেছি কিছু কিছু জিনিসের পরিবর্তন হয়েছে। যেমন একটা সময় লম্বা সময় ধরে ট্রাফিক ব্যবস্থাপনায় যারা প্রফেশনাল ট্রাফিক ম্যানেজমেন্টের ট্রাফিকের পুলিশ ছিল, তাদের অনুপস্থিতি ছিল। তারা যখন ফিরে আসলো, তাদের মধ্যেও আগের মতো সেই এনথুজিয়াজম বা আগের মতো কর্মতৎপরতা খুব একটা দেখা যায় না। সেখানেও এক ধরনের শৈথিল্য অবস্থা তাদের দেখা গেছে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় প্রধান একটা কারণ হতে পারে, সেটি হচ্ছে যে আমাদের যে প্রধান সড়কগুলো আছে, সেই প্রধান সড়কগুলোতে আমরা দেখেছি যে আপনার রিক্সার সংখ্যা বেড়েছে, অটো রিক্সার সংখ্যা বেড়েছে। এবং হঠাৎ করে সারা ঢাকা শহরে এত পরিমাণ অটো রিক্সা বেড়েছে, সেগুলো প্রধান সড়কে চলে এসছে, সেকেন্ডারি রোডে চলে আসছে, যেগুলো হয়তো এতদিন যে ম্যানুয়াল যে রিক্সাগুলো বা অন্যান্য রিক্সাগুলো ছিল, সেগুলো অলিতে গলিতে ছিল বা আবাসিক এলাকার নেবারহুড স্কেলে ছিল, এখানে ছিল। কিন্তু যখন এগুলো প্রধান সড়কে চলে আসলো, তখন স্লো মুভিং ভেহিকেল, ফাস্ট মুভিং ভেহিকেল, নানা ধরনের ভেহিকেল একই রোডের মধ্যে চলাচল করতে দেখা গেল। এবং সেখানে একটা যানজটের একটা অন্যতম প্রধান কারণ বলে আমার কাছে মনে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এটা পুরনো ঘটনা, কিন্তু নতুন করে আবার একটু বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রধান সড়কগুলো আছে, সেই প্রধান সড়কগুলোতে আমরা যে গণপরিবহনের কথা বলছি, সেই গণপরিবহনের অবস্থা কিন্তু খুবই বেহাল দশা। সেখানে গণপরিবহনটা নিয়ে আমরা পরবর্তীতে আসছি। আমার কথা হচ্ছে যে এই 5 আগস্টের পর থেকে আমরা যানজটে একটা দুর্বিষহ অবস্থা হয়েছে। আগে যে যানজটের অবস্থা ছিল, কিছুটা সময় অপেক্ষা করে রাস্তা ক্লিয়ার করতে দেখেছি আমরা, কিন্তু এখন যানজট লেগে থাকলে সেটা আসলে কখন গিয়ে শেষ হবে এরকম কোনো সম্ভাবনা দেখছি না। 5 আগস্টের পর থেকে আমরা দেখছিলাম যে প্রথমে ট্রাফিক সরে গেল, রাস্তায় কোনো ট্রাফিকই ছিল না এবং যানবাহনও কম ছিল। তারপর অবস্থা স্বাভাবিক হতে লাগলো এবং যানবাহনের সংখ্যাও বাড়তে লাগলো। কিন্তু যানজটটা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যেটা আগে কখনো আমরা দেখিনি। তো বিশেষ করে 5 আগস্টের পর থেকে কেন এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, সেটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের দুই ধরনের ব্যাপার। একটা হচ্ছে ব্যবস্থাপনার জায়গাতে আমাদের আরও দক্ষতা দেখানোর প্রয়োজন আছে, যেটি ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত আছে তাদের বিষয়। আরেকটি হচ্ছে যে আমাদের এই প্রধান সড়কগুলোতে আমরা দেখছি যে স্লো মুভিং ভেহিকেল বা রিক্সা, অটো রিক্সা, এগুলোর প্রচুর পরিমাণে আসছে। ফলে নানা ধরনের যে পরিবহন একই রাস্তার মধ্যে তারা চলাফেরা করছে, এটা একটা অন্যতম কারণ হিসেবে আমার কাছে। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব কাজী সাইফুন নওয়াজ, আপনার কাছে বিষয়টা কি মনে হচ্ছে? 5ই আগস্টের পর থেকে যে ট্রাফিকের যে বেহাল অবস্থা, অনেক অবনতি হয়েছে বলা চলে, সেটা আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। আক্তার মাহমুদ ভাই খুব সুন্দরভাবে কিন্তু বেশ কিছু পয়েন্ট এখানে উল্লেখ করেছেন। আসলে ঢাকা শহরটা কিন্তু কখনোই আমার যানজট মুক্ত ছিল না, বরং ডে বাই ডে আপনি যদি দেখেন গত বিভিন্ন বছরে যে ডে বাই প্রতিনিয়ত কিন্তু যানজট ঊর্ধ্বমুখী।
তার অনেকগুলো কারণ নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় আলোচনা করেছিলাম, বিভিন্ন সময় কিছু কিছু কারণ চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে যে আমার ছোট গাড়ির সংখ্যাটা অনেক বেশি, আমাদের এখানে ছোট গাড়ির সংখ্যা বেশি, পাশাপাশি হচ্ছে হেট্রোজেনিয়াস ট্রাফিক, অর্থাৎ আমার এখানে কিন্তু ছোট গাড়ি যেমন ব্যক্তিগত গাড়ির ভিতরে মোটরাইজ ভেহিকেল যেমন চলছে, আবার নন মোটরাইজ ভেহিকেলও কিন্তু আমার চলছিল। এবং গণপরিবহন নিয়ে কিন্তু আক্তার ভাইও বলেছেন যে আসলে গণপরিবহন সংখ্যা দিন দিন আমাদের কমে যাচ্ছে, তুলনামূলক বেড়ে যাচ্ছিল আমার ছোট গাড়ির সংখ্যা। বিআরটির স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেখেন, প্রায় 65% হচ্ছে আমার ঢাকা শহরে ব্যক্তিগত গাড়ি বা ছোট গাড়ি, এবং রাস্তা পরিমাণটা কিন্তু আমাদের খুবই অল্প। রাস্তা কিন্তু আমি রাতারাতি 5ই আগস্টের পরে বলি বা আগে বলি, আমরা কিন্তু রাতারাতি রাস্তা বাড়াতে পারিনি। তো এর আগে থেকেই আমার রাস্তা পরিমাণ যা ছিল এখনো কিন্তু তাই আছে। আমার বরং যেটা বেড়েছে সেটা হচ্ছে কি প্রচুর পরিমাণে ইনডিউস ট্রাফিক হয়েছে, সেটা হচ্ছে আমার ওই যে ব্যাটারি চালিত গাড়িগুলো যেমন হয়েছে, প্রচুর ব্যক্তিগত গাড়ি কিন্তু আমার চলে আসে, যে গাড়িগুলো, কারণ যেহেতু এখন কিছুটা ঢিলে ঢালা ভাব আছে, আপনি খেয়াল করে দেখবেন অনেক গাড়ি কিন্তু দেখা যাচ্ছে যে ডাম্পিং স্টেশনে ছিল, বা হচ্ছে অনেক গাড়ি ছিল যেগুলো হয়তো অনেকে চালাতো না, কাগজপত্র মেয়াদ শেষ। এখন যেহেতু কিছুটা ঢিলেঢালাভাবে এখনো পর্যন্ত ট্রাফিক অপারেশনসগুলো, কারণ মামলা কিন্তু কিছু না আগে ট্রাফিক পুলিশ শুরু করেছে, মাত্র হাতে গোনা হয়তো 1 সপ্তাহ হবে না, 2 সপ্তাহ হবে, মাত্র ট্রাফিক পুলিশ হয়তো মামলা দেওয়া শুরু করেছে। এর আগ পর্যন্ত কিন্তু আসলে ইউজুয়ালি এটা কিন্তু চলছিল আপনার জাস্ট মানে মনিটরিং ছাড়াই কিন্তু চলছিল। তো সেই জায়গা থেকে কিন্তু মানে যারা ওই সমস্ত গাড়িগুলো যারা এত নামাতো না, অনেকে পুরনো গাড়ি ছিল, নতুন একটা গাড়ি ছিল, সেই পুরনো গাড়িটা রেখে দিয়েছিল, এই ধরনের গাড়ি প্রচুর নেমেছে। এবং সবচেয়ে বড় যে আমি বলি ইম্প্যাক্ট এখানে আসছে সেটা হচ্ছে অটো ব্যাটারিচালিত রিক্সা। ব্যাটারিচালিত রিক্সাগুলো এমনভাবে বেড়েছে, আপনি খেয়াল করে দেখবেন রাস্তায় যদি আপনি তাকান, এত রঙের এত ঢঙের রিক্সা, মনে হচ্ছে যেন কাইন্ড অফ এটা হচ্ছে নিজের মতো করে বানিয়েছে মানুষ, যেমন ওই যে দর্জির কাছে গিয়ে নিজের পছন্দ মতো জামা সেলাই করে ঠিক সেরকম যার যার ওয়ার্কশপে গিয়ে নিজের মতো করে কিন্তু সে তার একটা অটো রিক্সা ব্যাটারিচালিত রিক্সা বানিয়ে ফেলেছে। এবং আমি প্রতিনিয়ত অনেক রিক্সা চালকের অটো রিক্সা চালকের সাথে কথা বলেছি যারা ব্যাটারিচালিত রিক্সা বানাচ্ছে, বরং এই রিক্সার দাম এখন বেড়ে গিয়েছে। আগে যেখানে 50,000 টাকা দিয়ে বানাতে পারতো, সেটা এখন প্রায় 80 থেকে 85,000 টাকা, অর্থাৎ এত পরিমাণ চাহিদা বেড়েছে। ওয়ার্কশপগুলো ব্যস্ত এখন এগুলো বানাতে। এখন এগুলো মনিটর করবে কি? এগুলো কি সব একা পুলিশ মনিটর করবে? এই মনিটরিংটা যদি না থাকে, এবং এখনো বৃদ্ধি পাচ্ছে, এখনো রাস্তায় চলছে, যদি আমরা বলছি যে অটো রিক্সার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিছু কিছু শুরু হয়েছে, বাট এখনো কিন্তু ব্যাটারি যদি রিক্সা তৈরি হচ্ছে, রাস্তায় নামছে আমাদের কিন্তু। এবং এই রিক্সা যখন আমার আসবে, এমনিতেই তো কিন্তু আমার রাস্তায় স্পেস ছিলই না ছোট গাড়ির জন্য, আর সেই জায়গাতে যখন নতুন গাড়ি নিয়ে আসছি তখন কিন্তু ডিফিকাল্ট। এটা আরেকটা কারণ আমার কাছে মনে হয়, সেটা কারণ 5ই আগস্টের পর আমার কাছে মনে হচ্ছে প্রচুর চেঞ্জ হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে। তো সেটা ঠিক আছে। যানজটের ক্ষেত্রে দেখেন, যে পুলিশ অফিসার মনে করেন একটা ইন্টারসেকশনে সে গত 2-3 বছর 4 বছর বা ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে সে ট্রান্সফার হয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছে, আজকে যদি ওভার দ্য নাইট আমি ওনাকে সরিয়ে দিয়ে এমন একজনকে আনি যে হয়তো ঢাকা শহরে এর আগে হয়তো বা মানে ইন্টারসেকশন ম্যানেজমেন্টের অভিজ্ঞতা ছিল না, ফর ইনস্টেন্স মানে জ্যাম থাকলেও একটা মানে ম্যাপিং হয়ে যায়, যারা দীর্ঘদিন একটা সেকশনে কাজ করে, একটা শহরে কাজ করে, ম্যাপিং হয়ে যায় যে আসলে কখন কখন যানজটের পিক আউটটা আসছে, কখন কোন ম্যানেজমেন্টটা করলে ঠিক হবে। আমার কাছে মনে হয় কিছু কিছু নতুন এই শিফটিংয়ের ফলে এই ট্রেইনড আপ বা এটা গ্রুমিং, আমি বলবো এই জায়গাটা একটা সমস্যা হতে পারে যে আসলে কীভাবে ম্যানেজ করব। আর থার্ড হচ্ছে ডেফিনেটলি আপনি দেখবেন এত পুলিশ বক্স পুড়িয়ে ফেলা হয়েছে, এত পুলিশ বক্স নষ্ট করে ফেলা হয়েছে, ট্রাফিক পুলিশ দাঁড়াবে কোথায়? কিছুদিন কিন্তু আপনার ছাত্ররা কিন্তু ট্রাফিক ম্যানেজ করেছে, 5 দিন 7 দিন 14 দিন তারা করেছে। এবং আমার ধারণা তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আসলে ট্রাফিক ম্যানেজমেন্ট চারটিখানি কথা না, অন্তত ঢাকা শহরে যেখানে চালকরা কথা শুনতে চায় না, যে কোনো একটা জায়গা থেকে ট্রাফিক পুলিশ সরে গেলেই কিন্তু দেখবেন আপনি আমরাই কিন্তু দেখা যাবে যে কাউকে স্পেস দিব না, নিজেরাই কিন্তু ঢুকে যাব। সেই জায়গা থেকে ট্রাফিক পুলিশকে একটা পুলিশ বক্স নাই, আমরা হয়তো দেয়ালে কালার করতে পেরেছি, রং করতে, চিত্রাঙ্কন করতে পেরেছি, কিন্তু কেউ কিন্তু একটা ট্রাফিক পুলিশ বক্স করে দেই নাই। এখন এই পুলিশরা স্পেস, সারাদিন এই যে এখন বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন, গতকাল সারাদিন বৃষ্টি হচ্ছে, আপনি যে কোনো পুলিশ বক্সে দিয়ে দেখেন তাদের মানে পানি পড়ছে। এখন আমি যদি কাউকে স্পেস না দিই, পরিবেশ না দিই, আমি যদি সেটা ঠিকঠাক না করি, তাহলে কিন্তু আমি তা থেকে সেবাটা কিন্তু আমি সর্বোচ্চটা আশা করব কিভাবে? তো এই জায়গাতে আমার কাছে মনে হয় যে বড় একটা ইম্প্যাক্ট পড়েছে, কারণ এই 5 আগস্টের পর থেকে আসলে পুলিশ বক্সগুলো এখনো সব সারানো যায়নি, প্রায় কোনো ইনস্ট্রুমেন্ট নাই। আমি যে মামলা করবে সেগুলো পজ মেশিনগুলো হয়তো নষ্ট হয়ে গিয়েছে বা চুরি করে নিয়ে গিয়েছে, তারপর কোনো বসার জায়গা নাই, অনেক ডকুমেন্টসগুলো রেগুলার রয়েছে, পুরনো অনেক মামলার ডকুমেন্টস, মানে কিছুই কিন্তু এখন আর পাওয়া যাবে না খুঁজে। ফলে দেখা যাচ্ছে যাদের অনেক পুরনো মামলা ছিল, ভয়ে গাড়ি নামাতো না, তারা কিন্তু এখন গাড়ি নামিয়ে ফেলছে।
করেছে, কারণ সে জানে আগের হিস্ট্রি হয়তো এখন আর নাই। বিগত কিছুদিন ধরে আমরা দেখছি যে মামলার সংখ্যা অনেকটা বেড়েছে, পুলিশ Recently শুরু যারা রয়েছেন তারা মামলা করছেন। যে আমি আপনার কাছে ফিরছি জনাব আক্তার মাহমুদ, আমি এই বিষয়টা নিয়ে যদি কথা বলি, পুলিশ বক্সের বিষয়টাতে হচ্ছে যেখানে আমরা দেখি যে পুলিশ ট্রাফিক যারা ডিউটি করেন তারা পরবর্তী যে রেস্ট নেওয়ার জন্য পুলিশ বক্সে গিয়ে অবস্থান নেন, কিন্তু 5ই আগস্টের পর থেকে আমরা রাস্তাঘাটে ট্রাফিক দেখছিলামই না, সেরকম ছিলই না, এবং আস্তে আস্তে এর সংখ্যা বাড়ছে, তবে নির্দিষ্ট সময়ের পরে তাদেরকে পাওয়াও যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া গেলে এই ট্রাফিকটার নিয়ন্ত্রণ বা পুলিশদের অবস্থানটা নির্দিষ্ট একটা জায়গায় করা যেতে পারে? দেখেন, পুলিশের যেই বিষয়টা আপনি নিয়ে এসেছেন এটা আসলে আরও একটু বিগার ফোরামে আলোচনার ব্যাপার। যেহেতু এটা একটা একবারে প্রশিক্ষিত একটা বাহিনী, সেই বাহিনীর এক ধরনের ডিমোটিভেশন আছে, আপনারা এটা জানেন। এটা এই গত যেই ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের পরবর্তীতে সময় দীর্ঘ সময় তারা কিন্তু ইনঅ্যাক্টিভ থেকেছে, এবং একটা সময় তাদেরকে নোটিফাই করতে হয়েছে যে তোমরা মানে চাকরিতে জয়েন করো। তো ওরকম একটি বাহিনী এখনও তারা পরিপূর্ণভাবে তৈরি হয়নি, এবং তারা কাজে যোগদান করেছে, অনেকে ডিউটি করছে, কিন্তু এটা একটু সময় লাগবে আমি যতটুকু বুঝতে পারি। আরেকটা হচ্ছে যে ট্রাফিক ম্যানেজমেন্টের রাস্তাঘাটে তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতিতে তারা কতটা মোটিভেটেড থাকে, তারা কতটা মন দিয়ে কাজ করে বা আগের মতো কাজ করছে কিনা, সেসব জায়গাতে আমার মনে হয় একটা বিষয় সাইফুল নিয়াজ বলেছেন অলরেডি, সেটি হচ্ছে যে অনেকের অভিজ্ঞতা সেখানে নেই, যারা পুরনো ছিল তারা হয়তো এই মুহূর্তে নেই, সেটি তো আছেই। আরেকটি বিষয় হচ্ছে যে এটা রোদ বৃষ্টি যেরকম একটা পরিবেশে ওয়েদারের মধ্যে দিয়ে তারা কাজ করে, তাদের কিছু সময় পর পর তাদের কিন্তু বিশ্রামের প্রয়োজন হয়, এবং তারা শিফটিংয়ে এই কাজগুলো করে। তো তাদের এই যে ফ্যাসিলিটিসগুলো আগে ছিল, সেই ফ্যাসিলিটিসগুলো তাদেরকে দিতে হবে। সেই ফ্যাসিলিটিসগুলো দেওয়ার মধ্য দিয়ে তাদের কাজের একটা মান তাদের অবশ্যই বাড়বে। আর আরেকটি জিনিস হচ্ছে যে নিয়ম আসলে অনেকে মানে কেউই মানতে চায় না, নিয়ম আসলে মানাতে হয়। এনফোর্সমেন্টের ব্যাপারটাই এরকম, আইন তো আপনাকে মানাতে হবে। তো সেই জায়গায় পুলিশরা কতটা আন্তরিকতার সাথে এখন ওই এনফোর্সমেন্টে যাচ্ছেন সেটাই কিন্তু দেখার বিষয়। আমরা কিন্তু খুব বেশি কিন্তু দেখি না যে আগের মতো ততটা তৎপর। আর ইন্টারসেকশনগুলোতে প্রচুর গাড়ি কিন্তু এখন দাঁড়িয়ে থাকে, তো সেই দাঁড়িয়ে থাকা এগুলো কিন্তু আপনার কর্মতৎপরতা দেখাতে হবে যাতে সেখানে এই গাড়িগুলো দাঁড়িয়ে না থাকে। এখন রাস্তায় যে গাড়ির সংখ্যা বেড়েছে, এই গাড়ির সংখ্যাটা নিয়ন্ত্রণ করার দুই রকমের পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে যে আপনাকে ওই মানে কম ক্যাপাসিটির যে গাড়িগুলো, অর্থাৎ রিক্সা বা অটোরিক্সা, সিএনজি, মানে অন্যান্য ইয়েগুলো, সেগুলোর সংখ্যা কমাতে হবে। তাহলে তাকে রিপ্লেস করতে হবে বেশি যাত্রী বহন করে এমন পরিবহন। সেটা ট্রানজিট হতে পারে, সেটা প্যারা ট্রানজিট হতে পারে, অর্থাৎ ছোট 10-12 জনের বহন করতে পারে এমন গাড়িও হতে পারে। সেগুলো কিন্তু খুব ইফেক্টিভ, বিশেষ করে লিঙ্কের জন্য। একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন বা একটা ছোট দূরত্বের মধ্যে মানুষ পারাপারের জন্য এই ট্রানজিটগুলো, প্যারা ট্রানজিটগুলো খুব ভালো ভূমিকা রাখে। কিন্তু আপনার পাশাপাশি যে গণপরিবহন বা বড় যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর কিন্তু পরিষ্কার একটা পরিকল্পনার দরকার। অনেক কিছু কিন্তু আগে হয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে সব কিছুতে কিছুটা হলো মানে এলোমেলো অবস্থায় আছে। সেই এলোমেলোগুলো অবস্থাগুলোকে উন্নতি করতে পারতে হবে, তা না হয় কিন্তু ভালো ফলাফল আসবে না। আর আপনি যেটা বলছিলেন যে এই পুলিশের ব্যাপারটা, স্পেশালি পুলিশের ব্যাপারটা, বিশেষ করে যারা ডিএমপিতে আছেন, যারা ট্রাফিকের কাজ করেন, তাদের নিয়ে উচ্চ পর্যায়ে মানে আপনার এই মিটিংগুলো করতে হবে, সভাগুলো করতে হবে, কিভাবে করলে কি করলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা বিষয়। আমরা যদি সড়ক পরিবহন আইন যেটা করা হয়েছে 2018 সালে, আইন তো মানছেই না যারা চালক রয়েছেন। অনেকে আসলে আমরা দেখছি শিক্ষার অভাব রয়েছে, তারা ড্রাইভিং লাইসেন্স পেলেও অল্টারনেটিভ ওয়েতে তারা ড্রাইভিং লাইসেন্স কালেক্ট করছেন, এবং আইন মানার ক্ষেত্রে তাদের একটা প্রবণতা দেখছি যে তারা আইন না মানাটাই একটা আইনে পরিণত হয়েছে এরকম। তো আইন যেটা করা হয়েছে 2018 সালে, সেখানে জরিমানার পরিমাণটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে ট্রাফিক যারা দায়িত্বে আছেন তারা এই জরিমানার এত টাকাটা দিতে না গিয়ে অল্প টাকার বিনিময়ে তারা একটা সুরাহা করে ফেলছেন ড্রাইভারদের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই আইনটা যানজট বৃদ্ধির ক্ষেত্রে কোনো রকম ভূমিকা রাখছে কিনা? না, আইন আপনি প্রয়োগ করলে যানজট কিন্তু কমে আসবে,
কিন্তু আপনাকে নিয়মিতভাবে এটা প্রয়োগ করতে হবে। এটা বিষয়টা এরকম না যে এক সপ্তাহের ব্যাপার বা একদিনের ব্যাপার, ট্রাফিক সপ্তাহের মধ্যে এটার পরিমাণ বাড়বে, অন্য সময় করা যাবে না, বিষয়টা একেবারেই এরকম না। এটা সারা বছরের ব্যাপার, সারা বছর ধরে আপনাকে একই রকমভাবে ল এনফোর্স করতে হবে। জরিমানার পরিমাণটা এমন বাড়িয়ে দেওয়া হয়েছে, এতে করে তো আইনটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। ধরেন আমি একটা আইন অমান্য করেছি, জরিমানার পরিমাণ 5,000 টাকা, সেখান থেকে আমি যদি 500 টাকা দিয়ে বিকল্পভাবে সেটা ব্যবস্থা করতে পারি বা ম্যানেজ করতে পারি ট্রাফিকের মাধ্যমে, তাহলে তো আইন মানার প্রবণতাটা থাকছে না। সেটা আমাদের দেশের একটা মানে খুবই বাস্তব নির্মম একটা সত্য, সেটার দিকে আছে, করাপশনের ব্যাপারটা আছে, দুর্নীতির ব্যাপারটা আছে। কিন্তু পাশাপাশি আপনি দেখবেন যে আমাদের এই আইনটাতে ছোটোখাটো কাজের জন্যও কিন্তু পানিশমেন্ট এবং ছোট পরিমাণের জরিমানার ব্যবস্থাও কিন্তু আছে। তো সেগুলোকে আপনি এনফোর্স করছেন কিনা, এনফোর্সমেন্টের জায়গাটাতে ছাড় দেওয়া যাবে না। যদি আপনি না দেন, তখন আপনার অন্যান্যরা যারা ট্রাফিক আছে, চালক আছে, তারাও কিন্তু মানবে। আর আরেকটা জিনিস আছে যে এই আইনের মধ্যে সুন্দর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে যারা চালক এবং যারা হেল্পার, তাদের জন্যও কিন্তু তাদের স্বার্থ সংরক্ষণ করেও আইনের কিছু বিধান ছিল, সেই বিধানগুলো মানছে না। যেমন তাদের প্রশিক্ষণের কথা, তাদের বয়সের একটা বার ছিল, তাদের রেস্টের একটা ব্যাপার ছিল, কত ঘন্টা ডিউটি করবে, তাদের রেস্টের কি কি ব্যবস্থা, তাদের মানে তাদের কল্যাণে তাদের কি কি ব্যবস্থা করা হবে। এই যে মানে অন্য দিক থেকে এই যে যারা চালক এবং হেল্পার, তাদের জনমুখী একটা মানে সার্ভিস যদি এখানে উন্নতি করা যায়, তখন তারাও কিন্তু আপনার ভালো সার্ভিস দিবে। ধন্যবাদ আপনি জনাব কাজী সাইফুন নওয়াজ। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, আইনের প্রয়োগটা বা যে আইন করা হয়েছে সড়ক পরিবহন আইন 2018, এটার প্রতিবন্ধকতা বা এটার সুবিধা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে আইনের দিক থেকে যদি বলতে বলেন, আমি বললাম আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আইন পেয়েছি পরিবহন ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে। কিন্তু যেটা হচ্ছে যে সড়ক পরিবহন আইন 2018-তে অনেকগুলো বিষয় ইনক্লুড করা হয়েছে, যেটা আগে হয়তো মানে আমরা হয়তো স্ট্যান্ডার্ড হিসাবে আমরা নিতাম, বা সেটা এতদিন ছিল না, যেটা এবং সেটা আমরা পেয়েছি। এখন সমস্যা হচ্ছে যে আইন ভালো রয়েছে, প্রায়োগিক দিক থেকে আমরা কতটুকু এটাকে অ্যাপ্লিকেবল করতে পারছি। ফর ইনস্ট্যান্স আপনি দেখেন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে পয়েন্ট দেওয়ার সিস্টেম, এটা কিন্তু আপনার পুরো পৃথিবীতেই কিন্তু রয়েছে, এবং চালক কিন্তু ভয় থাকে যে কারণ সে যদি ভুল করে একটা পয়েন্ট চলে যাবে, জরিমানার চাইতে পয়েন্টটা তার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এভাবে যদি 6টা পয়েন্ট চলে যায়, সে হয়তো 6 মাস গাড়ি চালাতে পারবে না। বা এখন আমরা কিন্তু পয়েন্টের সিস্টেমটা আমাদের রয়েছে, বাট আমাদের পজ মেশিনগুলো কিন্তু সেটার সাথে কিন্তু কম্পিটিবল আবার করা হয় নাই। ফলে দেখা যাচ্ছে আমি করেছি সেই আজকে থেকে তো প্রায় 2 বছর হয়ে গিয়েছে, আইনটা গ্যাজেটেড 3 বছর হয়ে গিয়েছে, গ্যাজেটেড হয়েছে, বাট এখনো কিন্তু আমরা সেই লজিস্টিক সাপোর্টটা কিন্তু আনতে পারিনি আইনটাকে প্রয়োগ করানোর জন্য। দেন হচ্ছে যে আমাদের রয়েছে ফুটপাথগুলোকে ঠিকঠাক করে রাখা, তারপর হচ্ছে যে ফিটনেস বিন গাড়ি চলাচল করতে হবে, এই ব্যাপারগুলো ছিল। বাট আপনি একটু খেয়াল করে দেখেন, ফুটপাথ মানে 3 মাস আগেও ফুটপাথ দখলেই ছিল, আজকেও ফুটপাথ দখল। নিউ মার্কেটের সামনে আজকেও ফুটপাতে মানে লোকজন দখল করে আছে, এবং হচ্ছে যে আপনার যে কোনো জায়গাতে আপনি দেখেন যেখানে পূর্বে ফুটপাতের উপরে আপনার হকাররা বসে, আজকেও আছে। তাহলে আমার কথা হচ্ছে, আমরা নতুন দিনের সূচনা যদি করে থাকি, তাহলে এই ফুটপাথগুলো এখনো কেন পথচারীকে ফিরিয়ে দিতে পারছি না? আইন তো রয়েছে, তাহলে আইনের প্রয়োগটা কোথায় হচ্ছে, বা প্রয়োগটাকে আমি ইচ্ছা করে করছি না কেন? দেখেন সবগুলো আমাদের তো অনেকগুলো কমিশন বা অনেকগুলো কমিটি করা হয়েছে এই সময় কাজগুলো করার জন্য। মানে এটা আমার ব্যর্থতা যে যোগাযোগ উপদেষ্টা বলে একজন আছেন, যিনি তার কাছ থেকে এখনো পর্যন্ত মানে যোগাযোগ রিলেটেড সমস্যা সমাধান কোনো গাইডলাইন দেওয়া হয়েছে, এটা আমার ব্যর্থতা যে আমি এখনো শুনি নাই। যে মানে তার মানে লোকজনের সাথে তিনি বসেছেন এরকমও এখনো হয়নি, এখনো পর্যন্ত আমি শুনিনি। বসেছেন হয়তো, বাট এটা আমার ব্যর্থতা যে আমি এখনো জানি না। যে আমি চেষ্টা করি যে যেহেতু এই রিলেটেড কাজগুলো করি, তো কোনো একটা তথ্য, বড় কোনো খবর আসলে আমার কাছে আমি চেষ্টা করি সংগ্রহ করার। বাট এই যে যানজটটা বাড়ছে, এটা নিয়ে আমরা আলোচনা করছি, বাট একটা তো মন্ত্রণালয় আছে, এটা তো আমাদের আলোচনার বিষয় না, মন্ত্রণালয় ডিরেকশন দিবে। আমার কাছে মনে হচ্ছে ডিরেকশনের একটা ব্যাপার এখানে কিন্তু ঘাটতি হয়ে যাচ্ছে, যে কিভাবে যানজটটা নিয়ন্ত্রণ করা যায়। তারপর হচ্ছে যে কিভাবে হচ্ছে আমরা যেমন বাস রুট রেশনালাইজেশন আমরা এখন শুরু করতে পারি, কারণ এখনই কিন্তু ভালো সময় এই যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশনটাকে শুরু করা, বাট সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা মানে এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা। সরকারের বিষয়টা আলোচনা করি, এতদিন আমরা দেখেছি রাজনৈতিক সরকার ছিল, তাদের যে রাজনৈতিক নেতাকর্মী ছিল, তারা সাধারণত ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা করতো, দোকানপাট করতো, সেখান থেকে এক ধরনের চাঁদা আদায় করতো।
পারতো। তো 5ই আগস্টের পরে যে ক্ষমতায় সরকার এসেছে তাদেরকে আমরা জনগণের সরকার বলছি এবং ছাত্র জনতার একটা আন্দোলনের মাধ্যমে এই সরকারের অবস্থান। তাহলে এখন গিয়ে এই ফুটপাতগুলো দখলদার মুক্ত করতে কি সমস্যা হচ্ছে? এখন তো আর রাজনৈতিক দলের কোনো লোকেশন নেই। এই বিষয়ে আমরা শুনবো, তবে অনুষ্ঠানের পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি। দর্শক, আমরা অনুষ্ঠানের পর্যায়ে যাচ্ছি একটি বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। জনাব কাজী সাইফুন নেওয়াজ, আমরা বিরতির আগে যেখানে ছিলাম, আসলে যে এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মী রাস্তাঘাটে যে অবৈধ দখলের প্রভাব সেটিও থাকার কথা না। তো জনগণের ভোগান্তি লাঘবে এই রাস্তাগুলো কেন এখন দখলদার মুক্ত করা যাচ্ছে না? আচ্ছা দেখেন, খুব ইন্টারেস্টিং ব্যাপার যে 7 তারিখে আমি যে তালতলা, যে খিলগাঁও তালতলা ওই পাশটায় আমি শুনেছি মাইকিং করছে, আজকে থেকে চাঁদা অমুককে দিতে হবে। সো আসলে এটা কাইন্ড অফ মাইকিং, এবং সেটা মানে খুব ইন্টারেস্টিং যেটা আমাদের দেশে এটা হচ্ছে আর কি। তো যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এই ধারাটা, যেটা এই যে ফুটপাতে যারা বসে তাদেরকে সরানো যাচ্ছে না কেন, রুট কজটা কোথায়, কেন পথচারী দিচ্ছে না? কারণ যারা বসেছে তারা কিন্তু সরকারিভাবে বসেনি, কাউকে না কাউকে ম্যানেজ করে বসেছে। তো আমার চাঁদাবাজি এখনো চলছে, শুধুমাত্র হয়তো ব্যক্তি চেঞ্জ হয়েছে। তো এই জায়গা থেকে যদি এইটাকে সরানো না যায়, দেখেন হ্যাঁ, একটা ভালো উদ্যোগ যেটা মানে আমাদের প্রধান উপদেষ্টা স্যার উনি কিন্তু একটা টিমকে দায়িত্ব দিয়েছে যানজট নিরসনে করার জন্য। বাট আমার কাছে মনে হয় যানজট নিরসনের জন্য কিন্তু রকেট সায়েন্সের দরকার নেই। যানজট নিরসনের জন্য অলরেডি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস রয়েছে, শুধু হচ্ছে না কেন? কারণ হচ্ছে যে এই ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব জায়গায় গিয়ে ঠেকছে, পথচারী রাস্তায় নেমে আসছে, পথচারীরা ফুটপাথগুলো পাচ্ছে না কেন? কারণ কেউ সুযোগ নিয়ে ম্যানেজ করে ওই জায়গাটা দখল করে রাখছে। আমি তো মনে করি আমাদের মানে কর্তৃপক্ষকে আশ্বাস দিতে হবে যে আমি আগামী 7 দিনের ভিতরে সমস্ত করবো, কি জানি বলে, ফুটপাথকে দখলমুক্ত করে পথচারীকে ফিরিয়ে দেব। আগামী 3 মাসের ভিতরে আমি বাস রুট রেশনালাইজেশনটা করব। বিশেষজ্ঞদেরকে ডাকার দরকার নেই, বরং বিশেষজ্ঞদেরই উচিত মানে আপনার হচ্ছে যে কর্তৃপক্ষকে বলা যে এই প্রসেস আপনি কতদিনের ভিতরে করতে চান। কারণ এটা কিন্তু কোনো বিশেষজ্ঞ সমাধান করতে পারবে না, যে ফুটপাথ দখলমুক্ত কোনো বিশেষজ্ঞের কাজ না। বিশেষজ্ঞ হয়তো ফুটপাথকে সুন্দর করতে পারবে, স্যাররা দেখা যাচ্ছে যে একটা ফুটপাথের সর্বোচ্চ ব্যবহারটাই নিশ্চিত করে ডিজাইন করে দিতে পারবে আক্তার মাহমুদ ভাই সুন্দর করে, কিন্তু তাকে তো সেই ফুটপাথটা দিতে হবে পরিষ্কার করে। এই জায়গাতে আমি যদি হাত না দিই, যতই আমরা এরকম কমিটি করি, সুপারিশ চাই, এরকম শত শত সুপারিশ জমা রয়েছে, বাট এটা কিন্তু কার্যকর করবেন কিনা কর্তৃপক্ষ সেই আশ্বাসটা বরং পাওয়া দরকার। কারণ ফুটপাথ দখলমুক্ত করার জন্য কিন্তু আমার 7 দিনে বা এটার জন্য কোনো মানে টেকনোলজির প্রয়োজন নেই, এটা জাস্ট একটা মানে কাইন্ড অফ অধিকার। সেটা অনেক দিন ধরে এই সমস্যাগুলো আসলে আমরা বছরের পর বছর দেখে আসছি। আবার আমরা যদি বলি, অনেক খাল উচ্ছেদ করা হচ্ছিল, অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছিল, তখন বিভিন্ন সরকারি আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেগুলো থেমে যাচ্ছিল। আমরা দেখেছি যে রাস্তায় যানজট জলাবদ্ধতা বড় কারণে যাচ্ছিল। এখন তো আমাদের সেই সরকার নেই কিংবা কোনো রাজনৈতিক দল নেই, এখন জনগণের সরকার। তাহলে এখন এই কাজগুলো কেন করছে না সরকার? এখন আসলে প্রতিবন্ধকতাটা কোথায়? তারা কেন জনগণের জন্য যেটা উপকারী সেই কাজগুলো করতে এগিয়ে আসছে না? তারা আবার আমরা তাদের কাছ থেকে এক ধরনের আগের অবস্থায় দেখতে পাচ্ছি, যেগুলো জনদুর্ভোগের সাথে সময়টা যে খুব বেশি পেয়েছে এটাও স্বীকার করতে হবে, যে খুব বেশি সময় কিন্তু আসলে পেয়েছে তা না, মাত্র তো 2 মাস 3 মাস। বাট আমার কাছে মনে হচ্ছে কিছু গাইডলাইন দেওয়া প্রয়োজন, স্পেসিফিক গাইডলাইনটা প্রয়োজন। ফর ইনস্ট্যান্স গত প্রায় 8-10 বছরে কিন্তু কয়েক হাজার কোটি টাকা শুধু খরচ হয়েছে এই জলাবদ্ধতা দূর করার জন্য। বাট সেই জায়গা থেকে কিন্তু জলাবদ্ধতা, এই যে গতদিন বৃষ্টি হলো, একদম ঢাকা শহরটা কিন্তু সয়লাভ হয়ে গেল। অর্থাৎ এই যে খাল দখল করা, আমি মনে করি এখনই সময়, আসলে ভালো কাজগুলো করার সময় কিন্তু প্রথমেই। কারণ যত দিন যাবে তত কিন্তু মানে আমি বলবো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বেড়ে যাবে, তখন কঠিন হয়ে যায় কাজগুলো করা। এই জায়গাতে আমি যানজট নিরসনের জন্য কয়েকটা স্টেপ এখন যেতে পারে। একটা হচ্ছে বাস রুট রেশনালাইজেশনটাকে একটু কমপ্লিট একটা পর্যায়ে নিয়ে চলে যাওয়া, এবং সেই জায়গা থেকে ব্যাটারিচালিত রিক্সাগুলোকে একটু আমার রোধ করার ব্যবস্থা করা, ফুটপাথগুলোকে ফ্রি করা। আমার বারবার কিন্তু এই জায়গায় হাত দিচ্ছি ফুটপাথ, কারণ আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যখন যান, মানুষ ফুটপাথে বসে ছবি তুলে, ফুটপাথে আড্ডা দেয়, গল্প করে, সেই জায়গাতে আমার
আমার ফুটপাতে, আপনি ফুটপাত ছেড়ে যখন আপনি রাস্তায় নামবেন, আপনি রাস্তার স্পেস কমাবেন, রাস্তার স্পেস কমলে যানজট হবে, আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন। এই সব সমস্যাগুলো মনে হচ্ছে যে এই 2 মাসের মধ্যে এসে হাজির হয়েছে এরকম একটা বিষয়। যদি আমরা আগের বিষয়গুলো দেখি, যারা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তারা কি কোনো কাজকর্ম করেননি এক্ষেত্রে? তারা কি উন্নতির জন্য কোনো পদক্ষেপ নেননি? তাহলে এই বছর বছর বরাদ্দ হয়েছে, দেশের টাকা খরচ হয়েছে, সরকারের টাকা খরচ হয়েছে, এতে কি কোনো সুবিধা ভোগ করতে পারছে না জনগণ? না, এটা তো ডেফিনেটলি আগেও ছিল। কথা হচ্ছে আমরা তো চাই এখন যেন এটা বন্ধ হোক, বা বন্ধ হওয়ার করার জন্য একটা গাইডলাইনটা কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান না। হতে পারে আরো সময় প্রয়োজন, বাট আমি মনে করি যে কিছু কিছু কাজ ইনস্ট্যান্ট প্রথমেই করে ফেলা প্রয়োজন, কারণ এরপরে কিন্তু এটা খুব ডিফিকাল্ট করাটা। চালকদের যে পরীক্ষাটা নিচ্ছে বিআরটি এর মাধ্যমে, সেই জায়গাতে কিন্তু আমাদের চালকদের পরীক্ষা নেওয়ার পদ্ধতি স্ট্যান্ডার্ড করা প্রয়োজন। এটার জন্য কিন্তু আমাদের দেশীয় প্রযুক্তিতেই কিন্তু করা সম্ভব। এটার জন্য কিন্তু আমাদের বেশ মানে একদম কনসালটেন্ট এনে কিন্তু এটা করার প্রয়োজন নাই। তারপরে ব্যক্তিগত গাড়িকে একটু হ্রাস করার জন্য এখনই আজকে প্রয়োজন নেই, কালকে প্রয়োজন নেই, কিন্তু 2030 সালের পর থেকে আমি ব্যক্তিগত গাড়িকে কন্ট্রোল করবে, এটার জন্য প্ল্যানিং আমার এখনই লাগবে। তাহলে এখন প্ল্যানিংগুলো কি হবে? বিআরটি, এমআরটি গুলোকে, তারপর হচ্ছে গণপরিবহন ব্যবস্থাকে ভালো করা, প্রজেক্ট বরং ও ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ের জন্য না গ্রহণ করে বেটার গণপরিবহনের জন্য প্রজেক্ট গ্রহণ করা যেতে পারে। একটা লেন যদি আমি বাসকে দিতে পারি, এখনই তো সময় একটা লেন বাসকে দেওয়া, যেখানে আমার অন্তত 3টা বা 4টা লেন আছে যে রাস্তায়, অন্তত একটা লেন বাসের জন্য যদি ছেড়ে দিতে পারি আমরা, এই স্টেপ, এই কাজগুলোই তো আসলে করা দরকার যিনি যোগাযোগে আছেন তাদেরকে। আপনার কাছে আবারও জনাব আখতার মাহমুদ, আমরা যদি এই সরকারের বিভিন্ন প্রজেক্টগুলো নিয়ে কথা বলি, বড় বড় মেগা প্রজেক্ট নেওয়া হয়েছিল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস এবং ফ্লাইওভারগুলো, এগুলো এত পরিকল্পনার পরেও যানজটের মুখ থেকে মুক্তি মিলছে না কেন? এই যানজটের আমরা দেখছি যে আগের থেকে বরং যানজট বাড়ছে, কমছে না। দেখেন, সুফল ভোগ করতে পারছে না কেন জনগণ? যেটা সুফল ভোগ করছে সেটা কিন্তু অলরেডি মানুষ জানে। যেমন MRT-6 যেটা চালু হয়েছে, MRT-6-এ মেট্রোতে মানুষ চলাচল করছে এবং তারা খুবই খুশি মনে সেটা চলাচল করে। এটা একটা আরামদায়ক এবং সুনির্দিষ্ট টাইমে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন। আর এছাড়া অন্যান্য যে প্রজেক্টগুলো ছিল, ফর এক্সাম্পল যেগুলো বিআরটি বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো একটাও কিন্তু এখনও পরিপূর্ণভাবে শেষ হয়নি। শুধুমাত্র আংশিকভাবে আমরা এখন ব্যবহার করছি উত্তরা থেকে, না উত্তরা থেকে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বলছি, যেটা হাতের ঝিল নামে, এইটুকু অংশ আমরা ব্যবহার করছি। তো এগুলো আসলে এখনও অসম্পূর্ণ। কিন্তু এমআরটিটা মতিঝিল পর্যন্ত যেটা চলছে উত্তরা থেকে এমআরটি, সেখানে কিন্তু খুবই পপুলার একটা মোড অফ ট্রান্সপোর্ট। এটা মানুষ সুন্দরভাবে ব্যবহার করছে। আমার কাছে মনে হয় যে আমাদের আলোচনায় একটা জিনিসের কথাটা আসলে আনা দরকার আছে, সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে এই সময়টাতে আমাদের সিটিতে 2জন মেয়র নাই এবং 129 জন কাউন্সিলর নাই, এবং এদের অনুপস্থিতিতে দেখেন মানে যখন রাজনৈতিক সরকার ছিল তখন আমাদের যে আলোচনা, সেখানে ছিল যে রাজনৈতিক দুর্বৃত্তদের কথা বলা হতো, মাস্তানদের কথা বলা হতো, রাজনৈতিক পরিচয়ে নানা ধরনের অপকর্মের কথা বলা হতো। তাহলে তো এখন একটা সুযোগ রইল, যেটা সাইফুন নিয়াজ কিন্তু বারে বারে বলছিলেন যে এটা একটা মানে দারুণ সুযোগ, যে আমরা যে কাজগুলো করতে পারছিলাম না সে কাজগুলো এই সময় আমাদের করা। অথচ আপনি খেয়াল করে দেখেন 5ই আগস্টের ঠিক পরপরেই মাত্র 3-4 দিনের মধ্যে প্রত্যেকটা ঢাকা শহরের প্রত্যেকটা বাজারের বাজার সমিতি পরিবর্তন হয়ে গেছে, প্রত্যেকটা আপনার মসজিদ কমিটি পরিবর্তন হয়ে যাচ্ছে, পাড়া মহল্লার যে মালিক সমিতির অফিসগুলো সেগুলো পরিবর্তন হয়ে গেছে, এমনকি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে লোকগুলো সেগুলো পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় এই পরিবর্তনগুলো হয়েছে। এখন রাস্তাঘাটে যেই লোকটা ফুটপাতে যে ব্যবসা করছে তারও হাত বদল হয়ে গেছে, সেও এখন চাঁদা দেয় অন্যের কাছে। এখন পুরো জিনিসটাই পরিবর্তন হয়েছে, কিন্তু আদতে আগের যা ছিল সেটাই রয়ে গেছে, মানে শুধু হাতটা বদল হয়েছে, অন্য কিছু আর বদল হয়নি। এখন আমাদের যে এই কোনো ধরনের আপনার কাউন্সিলর, মেয়র যে থাকছে না, সেখানেও দেখবেন একদম পাড়া মহল্লাতে মানে যে ওয়ার্ড লেভেলেও প্রচুর পরিমাণে মানে অব্যবস্থাপনা কিন্তু এখন বিরাজমান। এই যে রিক্সার কথাটা সাইফুন নিয়াজ বলছিলেন বারবারে, যেখানে সেখানে গ্যারেজে রিক্সাগুলো তৈরি হচ্ছে, ওই সময়টাতে একটা মিনিমাম একটা নিয়ন্ত্রণ হয়তো ছিল, সেটা একেবারে নিয়ন্ত্রণহীন হয়ে গেছে এখন। তাহলে রিক্সাগুলো যে লাইসেন্সিং দিত সিটি কর্পোরেশন, সেটা তো এখন আর কাজ করছে না, ওয়ার্ড কাউন্সিলের কাজ করছে না।
তাহলে আপনি সেবাটা পাবেন কোথায়? সেবাটা আপনি পাচ্ছেন না। কিছুদিন আগে আমি একটা পত্রিকাতেও এই কথাটা বলেছিলাম, সারা বাংলাদেশে এখন অন্যতম একটা সমস্যার সামনে দাঁড়াবে, যেটা ইমিডিয়েটলি হয়তো চিন্তাভাবনা করার প্রয়োজন, সেটা হচ্ছে স্থানীয় সরকার। স্থানীয় সরকার একেবারে ইউনিয়ন পরিষদ লেভেল পর্যন্ত, উপজেলাতে 329টা পৌরসভা আছে, পৌরসভা তার 339টা আছে, তার সাথে আরও কাউন্সিলররা আছে। এই যে সারা বাংলাদেশে স্থানীয় পর্যায়ে যে সেবাগুলো, নাগরিক সেবা দেওয়া, এই নাগরিক সেবাগুলো দেওয়াটা ব্যাহত হবে। সুতরাং আমাদের এই জায়গাগুলোতে জনপ্রতিনিধি লাগবে, কিন্তু একটা সংস্কারের কথা বলা হচ্ছে, একটা সংস্কারের মধ্য দিয়ে এটা আসবে। সেই সংস্কারটা দেরি করা যাবে না, এটা যতটা তাড়াতাড়ি সম্ভব এই সংস্কারটা করা দরকার এবং জনপ্রতিনিধি আনা দরকার হবে। কেন দরকার হবে? কারণ সেবাটা কিন্তু সংস্কারের ক্ষেত্রে সংস্কারের গতিতে আগাচ্ছে, তবে জনদুর্ভোগের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত সেগুলো সংস্কারের জন্য অপেক্ষা না করে এটা আলাদাভাবে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় কিনা, তা না হলে সেটা নিশ্চয়ই করতে হবে, বাড়ছে একদম নিশ্চয়ই। সেটাকে একেবারে অ্যাডহক লেভেলে আপনাকে করতে হবে, সাময়িক একটা সলিউশন হিসাবে। যেমন ধরেন কোনো একটা ইউনিয়ন পরিষদ, কোনো একটা মিউনিসিপ্যালিটিতে যে রাস্তাঘাটগুলো ভাঙছে, মানে ভেঙে যাচ্ছে, এই যে বর্ষা হলো, বন্যা হলো, সামনে আরও কিছুদিন সময় যাবে, আপনার এগুলো কিন্তু ইমিডিয়েটলি, অর্থাৎ এক স্থানীয় সরকার যখন থাকতো তখন তা যত তড়িৎ গতিতে এখানে ব্যবস্থা নেওয়া হতো, সেটা কিন্তু এখন একটু স্লথ গতিতে হবে। এটা মানে অস্বীকার করার কোনো জো নাই। সেই সময় হয়তো আমরা দুর্নীতির কথা বলতাম বা অন্য অব্যবস্থাপনার কথা বলতাম, কিন্তু কাজটা হতো। কিন্তু এখন কিন্তু কাজটা কিন্তু অনেক স্লথ গতিতে হবে, সেটা কিন্তু তড়িৎ গতিতে হবে না। তো এই জিনিসগুলো আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে নাগরিক সেবাগুলো কিভাবে মানে দেয়া যায়, কিভাবে তড়িৎ গতিতে দেয়া যাবে, সেই বিষয়গুলোকে ভাবনা চিন্তা করার ব্যাপার আছে। এখন এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের যে সাইজ, সেই সাইজটাও কিন্তু ছোট, তার সাথে তার যে মেশিনারিজ, সেটাও ঠিক মানে কাজ করানোটাও কঠিন হয়ে যায়। এই বিষয়গুলো আমরা জেনে শুনেই বলছি যে আমাদেরকে যতগুলো বিষয় আছে এগুলোকে চিহ্নিত করে প্রয়োজনে সাময়িকভাবে এটাকে চালু রাখার ব্যবস্থাটা কিন্তু রাখতে হবে আর কি। আমরা যদি বলি জনাব কাজী সাইফুন নওয়াজ, আমরা যদি বলি জনগণ সাথে সেবা রিলেটেড যে সার্ভিসগুলো রয়েছে সরকারি, সেগুলো অনেকগুলো স্থবির হয়ে পড়েছে। তো সেই সেবাগুলো দ্রুত চালু করার কোনো ব্যবস্থা সরকার নিতে পারে কিনা? ডেফিনেটলি, যেহেতু হচ্ছে যে আমি কাজটাই হচ্ছে, আমার স্কোপটাই হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা নিয়েই কিছু কিছু ক্ষেত্রে আমার জানাশোনা বা পড়াশোনা করার সুযোগ হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আসলে বেসিক্যালি ট্রাফিক ম্যানেজমেন্টে যে ব্যাপারগুলো থাকে, যেমন একটা জনগণের সাথে জড়িত হচ্ছে ট্রাফিক পুলিশ বক্সটা, কিন্তু গত কিছুদিন খুব সুন্দর নামকরণ করা হয়েছে, এটা হচ্ছে নাগরিক সেবা কেন্দ্র বলে কিন্তু ট্রাফিক পুলিশ বক্সের নামকরণ করা হয়েছিল। কিন্তু অর্থাৎ ওখানে গেলে কিন্তু আপনি হচ্ছে কিছু ফার্স্ট মেডিকেল প্রাথমিক চিকিৎসা বক্স ছিল পুলিশ বক্সগুলোতে, অন্যান্য ইনস্ট্রুমেন্ট ছিল, অর্থাৎ অন্যান্য কিছু ফ্যাসিলিটি তারা দিতে পারতো। দ্বিতীয় হচ্ছে যে দেখা যাচ্ছে গাড়ির যেই মামলা হলে সেটা দ্রুত নিষ্পত্তি করার একটা ব্যাপার ছিল। তারপর হচ্ছে পরীক্ষা, বিআরটিতে কিন্তু প্রতিনিয়ত পরীক্ষা নেয়, যেটা কিন্তু একদম সরাসরি জনগণের সাথে জড়িত। বিআরটির পরীক্ষা সিস্টেম এবং হচ্ছে সেগুলোকে নবায়ন করা, প্রচুর কাজ কিন্তু রয়েছে। এই কাজগুলো কিন্তু দেখা যাচ্ছে গত কিছুদিনের মধ্যে বা প্রচুর শিফটিংয়ের ফলে এখন কিন্তু স্থবির। কে করবে কাজটা? মানে কেউ তো একটু দায়িত্ব দিতে হবে বা কাউকে দায়িত্ব নিতে হবে। তো এই জায়গাগুলোর সাথে কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো লাইসেন্সিং প্রক্রিয়া যেমন স্থবির হয়ে রয়েছে, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কিন্তু স্লো হচ্ছে, নবায়ন ড্রাইভিং লাইসেন্স নবায়ন, নতুন চালকের পরীক্ষা, সব কিছু কিন্তু এখন একটু কিছুটা মানে স্লো গতিতে চলছে। সেই জায়গাগুলো থেকে ডেফিনেটলি যেটা কিনা আসলে আমাদের জন্য খুব জরুরি, এগুলোতে ডিরেকশনটা খুব প্রয়োজন। কারণ কি কাজ করবে যারা বিআরটিতে এত কাজ করে, তারা এক্সপার্ট, অফিসাররা এক্সপার্ট, শুধু তাদের দরকার ডিরেকশন। হ্যাঁ, আপনি এই কাজটা শুরু করেন, সাপোর্ট যেটা লাগবে আমরা, সবাই তো আজকে তার কারো কম্পিউটার পুড়িয়ে ফেলা হয়েছে, কারো ইনস্ট্রুমেন্ট নাই, কারো হচ্ছে অফিস নাই। তো এই জায়গাগুলোতে সাপোর্টটা দিয়ে কাজটা শুরু করে দেওয়া দরকার। এক, দুই হচ্ছে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নেওয়া দরকার, যেটা আসলে পৃথিবীর কোনো সিস্টেমই কিন্তু মানুষ ডিপেন্ডেন্ট হওয়া উচিত না, আমাদের হওয়া দরকার সিস্টেম ডিপেন্ডেন্ট হওয়া উচিত। তো এইটা কিন্তু মানে আমরা অন্য জায়গায় আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কিন্তু এই জায়গাগুলো তো অনেক ক্ষেত্রে ব্যক্তি নির্ভর হয়ে যায়। বাট আমার মনে করি এটা সিস্টেম ডিপেন্ডেন্ট করে ফেলা, যে ডেফিনেটলি একজন যাবে, আরেকজন দায়িত্বে আসবে, তিনি কাজটা করে যাবেন, কিন্তু সিস্টেমটা ঠিক মানে এটা এমন যেন না হয় যে একজন যিনি করে গিয়েছেন আমি তার থেকে বন্ধ করে এবার আমি তাহলে নতুন করে, তাহলে তো
তো নতুন করেই বারবার শুরু করতে, সবসময় যদি জিরো থেকে শুরু করতে হয় পৃথিবীর কোনো কাজে কিন্তু আগাতো না। তো এই জায়গাতে আমরা করি সিস্টেম ডিপেন্ডেন্ট, সিস্টেমগুলোকে ঠিক করা দরকার। সিস্টেম বলতে কোনটা বোঝাচ্ছি, যদি আপনি মনে করেন যে বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্রে বড় হচ্ছে যে যদি আমি থেকে যে চালক নির্মাণ প্রক্রিয়া, তাহলে চালকদেরকে কিন্তু এখনো পর্যন্ত আমার পরীক্ষা পদ্ধতিটা একটু ঠিক করা, তাদেরকে ইনস্ট্রাক্টরের মাধ্যমে শিখার ব্যাপারটা নিশ্চিত করা, তারপর লাইসেন্সিং দ্রুত যাতে লাইসেন্স পেয়ে যায়। অনেক চালক এখন লাইসেন্স ছাড়া কিন্তু গাড়ি চালাচ্ছে, কারণ তার লাইসেন্স পাচ্ছে না। লাইসেন্স কার্ডের ক্ষেত্রে একটা সংকট আমরা দেখেছি। এই সংকট থাকবে কেন? এই সংকট থাকবে কেন? মানে একজন তো পে করেছেন, চালক কিন্তু এমন না যে পে করেনি, পে করেছে একটা কার্ডের জন্য, তাকে একটা কাগজ দিয়ে কিন্তু সিল দিয়ে দেওয়া হচ্ছিল দীর্ঘদিন ধরে, এখনো চলছে। তাহলে এই জায়গাগুলো তো স্পেসিফিক হওয়া লাগবে, কারণ এগুলো প্রত্যেকটা মানে আবার ডোপ টেস্ট একটা কিন্তু আমাদের ছিল যে চালকদেরকে করতে হয়। সো ডোপ টেস্টটা করার ক্ষেত্রে কিন্তু একটা ভোগান্তি শিকার হয়ে যাচ্ছে চালকরা। তো এই কাজগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি, যেটা মানুষের সাথে সরাসরি জড়িত, এগুলোতে কিন্তু ডেফিনেটলি আমাদের মনে হয় ডিরেকশনগুলো খুব প্রয়োজন, সিস্টেমটা ডেভেলপ করার খুব প্রয়োজন, এবং চালকদের বেতন কাঠামোর আওতায় নিয়ে আসা প্রয়োজন। কারণ চালকরা একটু বেপরোয়া হয়, একটু অ্যাগ্রেসিভ ড্রাইভ করে, কেন? ট্রিপ বেসড ইনকাম তাদের। তো আমার মনে হয় এখন একটা ভালো সময় যে চালকদেরকে আমরা একটু বেতন কাঠামোর আওতায় নিয়ে আসা সম্ভব হয়। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যতদিন ট্রিপ বেসড ইনকাম থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যানজট এবং দুর্ঘটনা কোনোটাই কমানো যাবে না, কারণ চালকের তখন নজর থাকবে রাস্তার দিকে না, তখন নজর থাকবে যাত্রীর দিকে। তো যাত্রীর দিকে নজর থাকলে তো রাস্তা আরেকজনকে মেরে ফেলবে বা ধাক্কা দিবে, বা সে এবড়ো থেবড়ো বাঁকা করে আরেকজনকে পেছনে আটকাবে, যানজট হবে। তো এই জায়গাগুলোতে নজর দেওয়াটা খুব প্রয়োজন, যে আসলে আমার সিস্টেমগুলোকে আমার ঠিকঠাক করা। কারণ যানজট নিরসন কোনো রকেট সায়েন্স না। এটা যদি কোনো একজন কর্তৃপক্ষ যদি কারো কাছে জানতে চায় এই পর্যায়ে এসে, এটা আসলে আমার কাছে অনেকটা আমার কাছে মনে সময় নষ্ট। বরং কর্তৃপক্ষের বলা উচিত যে আমি আপনাকে এই প্লেসমেন্ট দিও। ফর ইনস্ট্যান্স আজকে আক্তার মাহমুদ ভাইকে, উনি কিন্তু নগর পরিকল্পনাবিদ, উনি নগর শিখান কিভাবে একটা সুন্দর নগর পরিকল্পনা করতে হয়। এখন ওনার কাছে পরিকল্পনা চাইতো ওনার কি লাগবে সেটা দেওয়া দরকার। ওনাকে একটা সুন্দর স্পেস দিন আপনি, তাহলে কিন্তু দেখা যাবে সুন্দর একটা নগর আপনাকে উপহার দিতে পারবে, সুন্দর একটা রাস্তা ডিজাইন করে দিতে পারবে, ফুটপাথ ডিজাইন করে দিতে পারবে। বাট আপনি যদি রাস্তার মধ্যে হকার রেখে দেন, রিক্সা রেখে দেন, তারপরে যদি বলেন যে আমি কি করব বলেন, এবং এটা বলার পরে যদি না হয়, তাহলে কিন্তু কোনো ডাক্তারের পক্ষে সম্ভব নয় এই ট্রিটমেন্টটা করা। জি জনাব কাজী সাইফুল নওয়াজ, আমরা আপনার কাছে আবারও ফিরবো। সরকারের মেগা প্রজেক্টগুলো কেন স্থবির আছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আপনার সাথে। জনাব আক্তার মাহমুদ, আমরা যদি এই বিষয়টি আপনার কাছে জানতে চাই যে আসলে সরকার যানবাহন কিংবা যাত্রী সেবা রিলেটেড বিষয়গুলোতে আসলে কি সংস্কার প্রয়োজন? এখানে নিয়ম মানছে না, নিয়মগুলোকে মানানোর জন্য কিংবা নিয়মের প্রতিফলন ঘটানোর জন্য ব্যবস্থা নিলেই তো সরকার পারে। তো সেক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা কোথায় এখন? এখানে তো নতুন করে সংস্কারের কি প্রয়োজন আছে কিছু? না, অনেক কিছু তো সহজ হতে পারতো। এখন কোনো রাজনৈতিক সরকার নাই, রাজনৈতিক পার্টি অফিসগুলো নাই, পার্টির যারা এই আমরা যে সিন্ডিকেটের কথাগুলো বলতাম, পরিবহন সেক্টরের সিন্ডিকেট, সেগুলো কিন্তু এখন অনুপস্থিত থাকার কথা। বাস রেশনালাইজেশন, এটা একটা খুব ভালো একটা এক্সাম্পল, যে এইটা আমরা গত অনেক বছর যাবত, আনিসুল হক বেঁচে থাকতে এটা শুরু করেছিলেন। তার পরবর্তীতে মেয়র আতিক আসলো, তারপরে দায়িত্ব পেল তাপস, পেলেন মেয়র তাপস, কিন্তু এখন উনি আবার নেই। তো যেই জায়গাটায় আমরা সবসময় আলোচনা করতাম সেটা হচ্ছে রাজনৈতিক সিন্ডিকেটের কারণে এই কাজটা বাস্তবায়ন করা যাচ্ছে না, কিন্তু এখন তো সেটা নাই। তাহলে এখন তো বাস্তবায়ন করা সহজ। তাহলে আমার কাছে মনে হয় এই বাস রুট রেশনালাইজেশন এটা করলে ঢাকার পরিবহন ব্যবস্থার একটা অসাধারণ উন্নতি হবে। একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই রাস্তায় যাত্রী ওঠানোর জন্য, এটা কিন্তু আর থাকবে না। এটা থাকবে না, এবং এতে দুর্ঘটনা এটা থাকবে না। তারপর আপনার মানুষজন একটা সুনির্দিষ্ট টাইমের মধ্যে সে তার গন্তব্যের মধ্যে যেতে পারবে, একটা ডেডিকেটেড লেন সে পেয়ে যাবে। তাহলে এরকম একটা সুন্দর ব্যবস্থা যদি চালু করার কথা এখানে আমরা বলছি, সেটার উপযুক্ত সময় কিন্তু এখন যিনি যোগাযোগ উপদেষ্টা আছেন এবং যোগাযোগ মন্ত্রণালয় আছে, বিআরটি আছে, তাদের উদ্যোগ নেওয়া উচিত। এখানে আসলে যারা উপদেষ্টা আছেন তারা হয়তো অনেক কিছু জানবেন না, কিন্তু তার যে মেশিনারিজগুলো আছে, বিআরটি আছে, বিআরটিসি আছে, তারপর আপনার যোগাযোগ মন্ত্রণালয় আছে, এরা তো সারা জীবন ধরে এটাই কাজ করেছে। সুতরাং তাদের যে সমস্যাগুলো এতদিন করতে পারছিলেন না, তাদের উচিত হবে আজকে সেই ফাইলগুলো তাদের কাছে নিয়ে যাওয়া, এবং তারা নির্দেশ দিলে আমার মনে হয় যে এই জিনিসগুলো হয়ে যায়। তাহলে কেন এই জিনিসটা হচ্ছে না, এটা আমার নিজেরও বোধগম্য না, কেন এটা হবে না। এখন দ্রুত এই কাজগুলো করে ফেলা দরকার। আর যেই কাজগুলোর কথা এতক্ষণ বলা হলো যে কার্ড নেই, কার্ড হচ্ছে না, লাইসেন্সিং হচ্ছে না,
এই জায়গাগুলোতেও মনোযোগ দেওয়া দরকার। আমার কাছে মনে হয় মন্ত্রণালয়ে যেই অফিসাররা, যে কর্মকর্তারা এই কাজগুলো দায়িত্বপ্রাপ্ত, তারা নিজেরাও এখন খুব বেশি উদ্যোগী না। তারা নিজেরাও খুব স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে এই যে কাজগুলো করে ফেলা, যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলোকে সামনে নিয়ে আসা, এই কাজগুলো তারা কিন্তু সঠিকভাবে করছেন না। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের পর্যায়ে আবারও একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম যানজট এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে। আমরা চলে যাচ্ছি জনাব কাজী সাইফুন নওয়াজের কাছে, যিনি আসলে আমাদের কাছে এখন যে বিষয়টা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে যেই বিশেষ বিশেষ কারণগুলোতে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকার কারণে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন কার্যকলাপ আটকে গিয়েছিল বা দেরি হতো, এখন ওই ধরনের প্রতিবন্ধকতা নেই। এখন একটা জনগণের সরকার অবস্থান করছে, এখন কাজগুলো খুব দ্রুত গতিতে হওয়ার কথা। এবং আমরা যদি বড় প্রজেক্টগুলোর কথা বলি, মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমরা উত্তরা থেকে উঠলাম, হাতিরঝিলে এসে নামছি, দ্রুত গতিতে কিছু গাড়ি এসে হাতিরঝিলে নামছি, কিন্তু নামার পরে সেখান থেকে আসলে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাতে করে কি হচ্ছে, হঠাৎ করে একটা জায়গায় গিয়ে অনেকগুলো গাড়ি এসে জমা হচ্ছে। আমরা যদি আবার মেট্রো রেলের কথা বলি, একটা নির্দিষ্ট স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে পারছি আমরা, কিন্তু বাইরের দেশে আমরা দেখছি কি মেট্রো স্টেশনগুলো পর্যন্ত যাওয়ার জন্য আলাদা করে বাস সার্ভিস দেওয়া হচ্ছে, আপনি বাসে করে স্টেশন পর্যন্ত যাচ্ছেন। তো এই উদ্ভূত পরিস্থিতিতে যে এখন আমাদের এই সমস্যাগুলো আমরা সামনে দেখছি, জনদুর্ভোগ বেড়েই যাচ্ছে, আসলে এখন কি করা উচিত যাতে করে জনগণ খুব দ্রুত সুফল ভোগ করতে পারবে? বেসিক্যালি যানজট কমানোর জন্য যে কয়টা বড় বড় পদক্ষেপ ছিল, তো আমাদের একটা ছিল বিআরটি এমআরটি একটা যে প্রকল্পটা, তো যেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে অনেক প্রকল্প ছিল বিভিন্ন স্বার্থের কারণে হয়তো চেঞ্জ আনা হয়েছে, তো সেগুলোতে যাচাই বাছাই করে জনগণের স্বার্থে যেটা ভালো সেই জায়গাগুলো একটু যাচাই বাছাই করতে পারে বর্তমানে প্রথমেই করে। এবং যেগুলো আমার অনগোয়িং প্রকল্প ছিল, ফর ইনস্ট্যান্স মেট্রো 6-এর সেবা কিন্তু এখন মানুষ পাচ্ছে এবং প্রচণ্ড ভিড় থাকে প্রত্যেকটা স্টেশনে, বোঝা যাচ্ছে যে এর চাহিদাটা রয়েছে। তো মেট্রো কন্টিনিউস আর আরও যে আমাদের লাইনগুলো রয়েছে সেগুলো দ্রুত গতিতে বাস্তবায়ন করে ফেলা। অনেকে আছে দেখা যাচ্ছে যে যারা ফাইন্যান্স করতো তারা হয়তো কিছুদিন হয়তো একটু স্থবির ছিল, বাট এখন আবার তাদের সাথে যোগাযোগ করে অর্থের সংস্থানগুলো করা, কর্মী যারা রয়েছে, কনস্ট্রাকশন যারা যে সমস্ত কোম্পানিগুলো কাজ পেয়েছে তারা যদি এলিজিবল হয় তাদেরকে নিয়ে কাজগুলো কন্টিনিউ শুরু করা। কারণ একটা প্রকল্প শুরু করতে কিন্তু প্রচুর সময়ের ব্যাপার, নতুন করে শুরু করতে কিন্তু প্রচুর সময় এবং অর্থের এবং আবার সেই দুর্ভোগের ভিতরে যেতে হবে। তো সেই জায়গা থেকে সেগুলোকে একটু যাচাই বাছাই করে দ্রুত যেই সমস্ত প্রকল্পগুলো আমরা এখনই চালু করতে পারি সেটাকে আমরা কন্টিনিউ রাখা। এটা হলো বড় প্রকল্প, বাট বড় প্রকল্পের কিছু কিন্তু আফটার ম্যাথ আছে। সেটা কীরকম, ধরেন আমার এই যে আপনি কিছু বললেন যে গাড়ি এসে কিন্তু ফার্ম গেটে নামছে, গাড়ি আমার মেট্রো থেকে নেমে মানুষজন হচ্ছে যে আমার কারণ বাজারে নেমে যাচ্ছে, তখন তাদেরকে কে ম্যানেজ করবে? এখন কারণ বাজারে যদি আমি সেই রিক্সা জটলা আর যদি সেই পিক আপের জটলা রেখে দিয়ে আমি এবার কিছু মানুষকে এখানে নিয়ে আসি আবার, তাহলে কিন্তু সেটা পুরনো ব্যবস্থায় তো থেকে গেল। তাইলে তো আমরা নতুনত্বের দিক থেকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে মেট্রো স্টেশনগুলো বা হচ্ছে ইন্ডিউস ট্রাফিক যেখানে হচ্ছে, যেমন আমার এক্সপ্রেসওয়ে থেকে আমার নেমে যাচ্ছে আমার সে ফার্মগেট এবং অন্যান্য জায়গায়, সেই সমস্ত জায়গাগুলোতে ট্রাফিক ফ্লো যাতে কন্টিনিউয়াস থাকে সেজন্য কোনো যাতে এনক্রোচমেন্ট না থাকে। এবং আগে ছিল পার্কিং করে রাখতো বা হচ্ছে যে ওই যে চটপটির দোকান বসে থাকতো বা ইত্যাদি, এটা এখন যেন না থাকে। আগে চটপটির দোকান থাকতো, তারা কাউকে না কাউকে ম্যানেজ করেই থাকতো যাদেরকে হয়তো বা আইন প্রয়োগকারী সংস্থা সরাতে পারতো না। তো এখন তো সেটা আমরা দেখতে চাই না। যদি আবার সেটা আসে তাহলে কিন্তু আবার বলতে হবে যে আসলে খুব বেশি চেঞ্জ আমরা দেখিনি। বাট আমরা চাই না যে বর্তমান সময় ভালো একটা কিন্তু সুযোগ আমাদের সামনে, সব কিছুকে নতুন করে সুন্দর করে সাজানো সিস্টেম এক্সাম্পল তৈরি করার, এই জায়গাতে আমরা এই সুযোগটা আমাদের মিস না করে আমরা এই ম্যানেজমেন্টগুলো করা দরকার। এক, দুই হচ্ছে যে আমাদের পথচারী যারা রয়েছে তাদের ভিতরে অ্যাওয়ারনেসের প্রচুর সমস্যা রয়েছে আমাদের ভিতরে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোকে কিন্তু কন্টিনিউ করা দরকার। এবং ইঞ্জিনিয়ারিং যে মেজারগুলো আমার নেওয়া প্রয়োজন রয়েছে, ইঞ্জিনিয়ারিং মেজার বলতে কীরকম, বাস স্টপেজগুলো ঠিক জায়গায় রাখা এবং যাত্রীকে বাধ্য করা বাস স্টপেজে আসার জন্য, চালককেও বাধ্য করা বাস স্টপে আসার জন্য। পুলিশের উপর সব দায়িত্ব দিয়ে দিলে হবে না। বাস স্টপে যাওয়ার বিষয়টা যদি আমরা বলি, যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে তারা স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে এবং যানজট নিরসনে আসলে গণপরিবহন
পরিবহনের কোনো বিকল্প নেই, সেক্ষেত্রে যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে তাদেরকে কিভাবে গণপরিবহনমুখী করা যায়? গণপরিবহন ব্যবস্থা ভালো করতে হবে। আমি কিন্তু প্রথম আলোচনা প্রথম অংশে বলেছিলাম প্রকল্প হওয়া উচিত এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার তৈরি করার চাইতে বাস রুট, মানে আমি পাবলিক ট্রান্সপোর্টে বিনিয়োগ করা উচিত। ফর ইনস্ট্যান্স যদি আমি 1000 কোটি টাকা দিয়ে 1000টা বাস নামাই, 1 কোটি টাকা দামের একটা বাস মানে কিন্তু বুঝতে হবে খুব চমৎকার বাস, রাইট? 1000টা বাস যদি ঢাকা শহরে নামাই এবং যদি আমি অন্তত একটা লেন তাকে ছেড়ে দেই, পর্যাপ্ত কোনো জায়গায় হয়তো পারবো না, এটা ঠিক, এক লেন ছেড়ে দাও, বাট যেখানে সম্ভব অনেক জায়গাতেই পারবো, মেজর রোডগুলোতে পারবো। যদি ছেড়ে দেই আপনি দেখেন গণপরিবহনের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। আমি যদি দেখি যে আমার চমৎকার এসি বাস আমার বাস স্টপেজে আছে এবং অ্যাভেলেবেল বাস আছে, 1000টা বাস কম না কিন্তু ঢাকা শহরে, আপনি খেয়াল করে দেখেন অ্যাভেলেবেল আছে, আমি ব্যক্তিগত গাড়ি নিব কেন? ব্যক্তিগত গাড়ি কিন্তু কোনো অ্যাসেট না, ব্যক্তিগত গাড়ি কিন্তু একটা লাইবিলিটি। কারণ এটার জন্য একটা গাড়ি চালক রাখতে হয়, এটাকে চুরি করে যায়, আমার ওই ইন্ডিকেটর খুলে নিয়ে যায়, লাইট খুলে নিয়ে যাবে, এটা একটা লাইবিলিটি মানুষের জন্য, বাধ্য হয়ে কিনে অনেকে। তো এই জায়গা থেকে করা। এবং দ্বিতীয় হচ্ছে পার্কিং এর চার্জ বাড়িয়ে দিতে হবে। পার্কিং চার্জ মাত্র 100 টাকা, এটা যার গাড়ি আছে তার জন্য ঘন্টা মানে 20 টাকা, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। বাট ঘন্টায় যদি এটা 100 টাকা হয়, 8 ঘন্টা রাখতে গেলে কিন্তু তার জন্য সমস্যা। এবার কিন্তু সে চিন্তা করবে গাড়িটাকে আমি ভয়ে গাড়িটা নিব না, পার্কিং স্পেস না পেলে, আদারওয়াইজ মানে আমি তাতে গাড়ি পাঠিয়ে দিতে হবে বাসায়, পার্ক করা যাবে না। এই জায়গাতে আমাদের ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার পলিসি নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে সকালবেলা কিন্তু দেখা যাচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে থেকে কিন্তু গাড়ি সব বের হয়ে চলে যায়, নিচের পার্কিং স্পেস ফাঁকা থাকে। কোন একটা অ্যাপের মাধ্যমে যদি ওই স্পেসগুলোকে আমরা ব্যবহার করতে পারি, ওই এলাকায় যারা আবার অফিস করতে আসে তাদের জন্য, এইভাবে কিন্তু একটা পার্কিং ম্যানেজমেন্টের প্ল্যান করা যেতে পারে। আসলে অনেকগুলোই রয়েছে, এগুলো আসলে প্রথমে বাস্তবায়নে একটা গাইডলাইন করা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা ফিরছি জনাব আখতার মাহমুদ আপনার কাছে। আসলে নগর পরিকল্পনা, যানজট নিরসনের যে নগর পরিকল্পনা রয়েছে এতদিন ধরে, এর মধ্যে কোনো ধরনের সমস্যা ত্রুটি আছে কিনা, বা নতুন করে কোনো পরিকল্পনা নেওয়া যেতে পারে কিনা? নিশ্চয় না, আমি আজকে যেহেতু যানজট নিয়ে আলাপ করছিলাম, তো যানজটের কারণে যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগটা কমানোর জন্য ইতিমধ্যে আলোচনা হয়েছে, দীর্ঘমেয়াদী কিছু আলোচনার কথা বলা হয়েছে। আমি ইমিডিয়েটলি অ্যাকশন ওরিয়েন্টেড কিছু কাজের কথা বলি, বুলেট পয়েন্টে 5-6টা পয়েন্টের কথা বলি, যেগুলো করলে হয় মানে একটা স্বস্তিদায়ক অবস্থায় আসা যাবে। 1 নম্বর হচ্ছে যে আপনার ফুটপাথটা ক্লিয়ার করে দেওয়া, জনগণের জন্য হাঁটার জন্য ফুটপাথ, এটাকে অন্য কোনো ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহার করা যাবে না। এই ফুটপাথটা ক্লিয়ার করে দেওয়া এবং মানসম্পন্ন একটা ফুটপাথ তৈরি করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে রাস্তায় একটা শৃঙ্খলার অভাব আছে, এটা আমরা আলোচনা করেছি। এই শৃঙ্খলাটা ফিরে আনতে হবে। শৃঙ্খলা ফিরে না আনলে এই যে ট্রাফিক জ্যামটা, এই ট্রাফিক জ্যাম থেকে কখনোই মুক্তি মিলবে না। তো সেই জায়গায় আপনার ডিএমপি, পুলিশ থেকে শুরু করে যারা ব্যবহারকারী আছে তাদেরকে নিয়ে এই শৃঙ্খলাটা ফিরে আনতে হবে। 3 নম্বরের কথাটা বলা হয়ে গেছে গণপরিবহন, এটা আমি স্কিপ করছি। ছোট গাড়িকে নিয়ন্ত্রণ করা, তাহলে ছোট গাড়িকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে তার বিকল্পটা কি, সেই বিকল্প ব্যবস্থাটা রাখতে হবে। বিকল্প গাড়ির ব্যবস্থা করা, ছোট গাড়িকে নিয়ন্ত্রণ করা। আর প্রকল্প, এখন অনেকগুলো প্রকল্প আছে যেগুলো অসমাপ্ত অবস্থায় আছে, সেটা মেগা প্রকল্পের ক্ষেত্রেও আছে, সেটা আবার ছোট ছোট প্রকল্পের ক্ষেত্রেও আছে। আপনি উত্তর খান, দক্ষিণ খান অথবা খিলক্ষেত, এসব অঞ্চলে প্রচুর প্রকল্প আছে যেগুলো স্থবির অবস্থায় পড়ে আছে, গত 3-4 মাস ধরে পড়ে আছে। তো এগুলোকে শেষ করা, এগুলো যদি শেষ না করতে পারেন, এমনকি মোহাম্মদপুর আপনি দেখবেন যে রাস্তাঘাট কিন্তু কেটে বেশ অবস্থা খারাপ আছে, এগুলোকে দ্রুত শেষ করা, এগুলো স্থবির হয়ে আছে। এই প্রকল্পগুলোকে, অসমাপ্ত প্রকল্পগুলো যদি সমাপ্ত করতে পারেন তাহলে একটা স্বস্তি আসবে। আরেকটা হচ্ছে যে স্কুল বাস, এটার আলোচনাটা অনেক দিন হয়েছে, দীর্ঘদিন হয়েছে। এটা সরকারি বিনিয়োগে হতে পারে, বেসরকারি বিনিয়োগে হতে পারে, এবং স্কুল থেকে এই ধরনের ব্যবস্থা করা, এবং সেখানে যারা প্যারেন্টস আছে, যারা পিতামাতা আছেন, তারাও যেন স্বস্তি বোধ করে, তারা আস্থা রাখতে পারে, এমন একটা ব্যবস্থা চালু করা। আপনি দেখবেন যে স্কুল বন্ধ থাকলে কিন্তু ট্রাফিক কনজেশন হয় না। তাহলে স্কুলের যে ফরম্যাট, সেটা হচ্ছে একটা স্কুল বাস রাখা। সেটা এখন ধরেন একটা যদি একটা সুন্দর একটা বিজনেস মডেল দাঁড়ায়, সেখানে কিন্তু অনেকেই ইনভেস্ট করবে। তো এটার একটা উদ্যোগের দরকার সরকারি পাবলিক অর্গানাইজেশন থেকে। এটা একটা সময় উত্তর সিটি কর্পোরেশন একটা উদ্যোগ নিয়েছিল, সেটা আলোর মুখ দেখেনি। তো এই উদ্যোগটা নেওয়া, তাহলে এই কটা জিনিস যদি আপনি ইমিডিয়েটলি করেন, আমি বলবো যে একটা স্বস্তিদায়ক অন্তত পরিবেশ ফিরে আসবে। স্কুলের বাসের বিষয়টা আসলে অনেকটা সহযোগী হবে, কারণ স্কুলে অনেক শিক্ষার্থী, এবং স্কুল যখন চালু থাকে তখনই আমরা দেখি যে একই সময় স্কুল, অফিস এবং যানজট বেড়ে যাচ্ছে। জি জনাব কাজী সাইফুল নওয়াজ, আপনি যদি খুব সংক্ষিপ্ত আকারে আমাদের বলতেন, আসলে স্কুল বলি আর
আমরা অফিসের টাইমগুলো বলি, সবগুলোতেই আসলে জনগণকে গণপরিবহনমুখী করতে হবে এবং এই গণপরিবহনমুখী করার ক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপ রয়েছে। তারা মানছেন না, মানার ক্ষেত্রে নতুন করে কোনো আইন করা যেতে পারে কিনা বা বিভিন্ন ধরনের দুর্ঘটনাও আমরা ঘটতে দেখছি। দেখেন, আইনের প্রয়োজন নাই, যেটা হচ্ছে যে আসলে আমি মনে করি যদি একটু রাস্তা দেওয়া যায়, ইনভেস্টমেন্ট করে ফেলবে মানুষ, ইনভেস্ট করে ফেলবে। এই যে আক্তার মাহমুদ ভাই বলেন স্কুল বাস, ডেফিনেটলি দেখবেন ভালো ভালো কোম্পানি চলে আসবে যদি আপনার শুধুমাত্র আপনি তাকে যদি একটা চলাচলের রাস্তাটা দিয়ে দেন বাসকে। যেই কোম্পানি আপনার ঢাকা থেকে সিলেটে স্ক্যানিয়া মেন্সের মতো দামি কোটি কোটি টাকার বাস নামাচ্ছে, সে কিন্তু ঢাকা শহরে ইনভেস্ট করছে না গণপরিবহনে। কেন? সে জানে এখানে লস করবে সে। তাকে আমি লাভের রাস্তাটা দিয়ে দিই, স্পেস দিই, রাস্তা দিই, ইনভেস্টমেন্ট মানুষ করে ফেলবে। শুধুমাত্র পলিসিটা চেঞ্জ করা দরকার। এক, দুই হচ্ছে ট্রাফিক পুলিশকে সব দায়িত্ব দিয়েন না। ট্রাফিক পুলিশ কিন্তু আসলে যেমন এই যে মানে আমরা সমস্ত অনিয়মের দায়িত্ব দিয়ে দিই ট্রাফিক পুলিশকে কন্ট্রোল করার জন্য, বাট দায়িত্ব সিটি কর্পোরেশন রয়েছে, দায়িত্ব কিন্তু অন্যান্য সংস্থা রয়েছে। সবার দায়িত্বগুলো পালন করার পর ট্রাফিক পুলিশ কিন্তু শুধুমাত্র দেখবে কেউ আইন মানছে কি মানছে না, সেই জায়গাটা। আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যানজট এবং এর থেকে উত্তরণের উপায় নিয়ে। আমরা যতই বলি না কেন, সরকার যতই পরিকল্পনা নেক, যত নিয়ম করা হোক, জরিমানা করা হোক, আসলে এটা মানার দায়িত্ব জনগণের। আমরা সকলেই চেষ্টা করব যাতে যানজট সৃষ্টি না হয়। এ ধরনের নিয়ম নীতি মেনে চলার জন্য যত্রতত্র পার্কিং করব না, ট্রাফিক সিগন্যালিং মেনে চলবো। সবকিছু মিলে আসলে আমাদেরই দায়িত্ব রাস্তাঘাট চলাচলের উপযোগী রাখা। সেক্ষেত্রে সরকার নিয়ম করতে পারবে, নিয়মের প্রতিফলন ঘটাতে পারবে। তবে আমরা আসলে যদি এটি উপেক্ষা না করে মেনে চলি, তবে আমার মনে হয় যানজট কিছুটা নিরসন সম্ভব। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।